নমস্কার শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি খবর সব মন্দ নয়। বেশ, আমরা আবার হাজির হলাম আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। দেখুন, আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শোনাতে। এবারের গল্প তাই কিছুটা অন্য ধারার। শুরু করা যাক তবে। আজকের গল্প সংকেত। রচনা শ্যামল রায়। নির্দেশনা ও প্রযোজনা দেবাদ্রিতা রায়। অপূর্ববাবু হলেন একজন শান্ত প্রকৃতির, শান্তিপ্রিয়, নির্ঝঞ্ঝাট, ওই টেনে টুনে চালিয়ে দেওয়া মাছি মারা কেরানি। বাড়িতে দুই ছেলে। বড় ছেলের কিছুদিন হলো বিয়ে দিয়েছেন, কাজেই বৌমা এসেছেন বাড়িতে। আর তার পাশাপাশি ওই টেনে টুনে অপূর্ববাবুর একটি মাত্র স্ত্রী। কিছুদিন হলো চাকরির পাঠ শেষ হয়েছে। এখন বলা যায় অখণ্ড অবসর। কে বলে যে যৌবন ফিরে আসে না? অপূর্ববাবু পুনর্যৌবনের কটু স্বাদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যৌবন বয়সে লেখাপড়ার পাঠ অর্ধসমাপ্ত রেখে সমাজের অননুমোদিত নিয়মে গা ভাসাতেন, আর সেই ভেসে থাকার গঞ্জনা দুবেলা ভাতের থালায় বসে ভালো মতো টের পেতেন। আজ অবসর গ্রহণের পর ভাতের থালা মাঝে মধ্যে মনে করিয়ে দেয় সেই যৌবনকালের একাধটা গঞ্জনা। ব্যক্তিরা বদলে গেছে, কিন্তু চরিত্রের ধারাবাহিকতা ফিরে এসেছে। যুগ কিন্তু অনেক বদলেছে। অপূর্ববাবু বেকার জীবনে যে গ্লানি নিয়ে অন্ন গিলতেন, মানে গলদ্ধকরণ করতেন, তা হয়তো সিনেমার মতো অতিরঞ্জিত ছিল না, কিন্তু করুণা মিশ্রিত কেঁদে কেটে পাওয়া দুমুঠো ভাত একবারই বরাদ্দ ছিল। কিন্তু এখন তার পুত্তর দুটি, তারা তাদের সংসারের সদস্য হওয়ার অধিকার বেশ সুদে আসলে বুঝে নিচ্ছে, হয়তো বেশিই বুঝে নিচ্ছে। যাই হোক, অপূর্ববাবু অবসর গ্রহণের পর তাঁর সেই দুর্মূল্য বেকার জীবন আবার ফিরে পেয়েছেন। কিছুটা নস্টালজিয়া নিয়ে এখন চলছে তার অবসর যাপন। তফাৎটা এই যে, প্রথম জীবনের বেকারত্ব একদিন টাকা উপার্জনের প্রতীক্ষায় থাকত, আর শেষ জীবনের বেকারত্ব মানে অবসর গ্রহণের পরের বেকারত্ব ওই শরীর নামক কাঠামোটার বিসর্জনের প্রতীক্ষায় বসে আছে। এই বয়সে এসে অপূর্ববাবুর হঠাৎ খেয়াল হলো যে কিছু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা করা দরকার, মানে যাকে বলে রুটিন চেক আপ, যাতে জানা যায় যে বিসর্জনের বাজনা বাজবে কতদিনে, নাকি ওই প্রতিমা থেকে শুধু মাটি, রং, গয়নাগাটি জলে হারিয়ে যাবে, পড়ে থাকবে কাঠামোটা, আর এই শুকনো কাঠামো হয়ে বছরের পর বছর পড়ে থাকতে হবে সংসারে। তো ৭-৫ ভেবে অপূর্ববাবু একদিন গেলেন কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি একটি স্বাস্থ্য কেন্দ্রে। তারপর কি হলো সেটা আপনারা নিজেরাই শুনুন। ওরে ওরে বাপরে বাপরে বাপ, এত রোদ! আবার ছাতাটাও আনা হলো না। এই যে কই গো, এই কোথায় নাম লেখো বলো দেখি? ওই যে লাল গেঞ্জি পরে ওখানে টেবিলে বসে রয়েছে, ওখানে নাম লেখানো হচ্ছে। ও বেশ 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 বেশ। এই যে ভাই, না না, ও দাদা, না মানে কি যে বলি ছাই, আমার নামটা লিখুন তো। কোন ডাক্তারকে দেখাবেন? কি করে বলবো? সে কি, নাম লেখাতে এসেছেন আর সমস্যাটা কি জানেন না? হ্যাঁ, হার্ট, কিডনি কিছু তো একটা হয়েছে আপনার নাকি? আরে সুগার, প্রেশার, নিদেন পক্ষে জ্বর তো হয়েছে। কি সমস্যাটা ঠিক কি বলুন না।
মানে আমি সবই দেখাবো। ভালো ঝামেলায় পড়া গেল। এই ফর্মগুলোকে যে একা কেন ছাড়ি বাড়ি থেকে। যাই হোক, একজন মেডিসিনের ডাক্তারের জন্য আপনার নামটা লিখে দিচ্ছি। দোতলায় 7 নম্বর ঘরে ডক্টর তালুকদার বসেন, ওনাকে দেখাবেন, বুঝলেন? নাম বলুন। ওই যে বললেন না তালুদা। আরে বাবা, তালুদা নয়, ডক্টর তালুকদার। আর ওটা তো ডাক্তারের নাম। আপনার নামটা বলুন। ও হ্যাঁ, লিখুন লিখুন লিখুন, লেট অপূর্ব সুন্দর মাল। লেট? হ্যাঁ, একটু লেট হয়ে গেল। ওই রাস্তায় জ্যাম, তারপর এত রোদ্দুর, গরম চতুর্দিকে, ওই সব মিলিয়ে আর কি, মানে একটু লেট হয়ে গেল আর কি। আরে দূর মশাই, লেট তো মরা মানুষের নামের আগে বসানো হয়। আর আপনি তো বাজ পড়া সজনে গাছের মতো এখানে আমরা গাছি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বলছেন লেট। আমাকে দেখে আপনার মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? মরা মানুষ ডাক্তার দেখাতে আসে বলে তো কখনো শুনিনি বাবু। যাকে, আপনার 46 নম্বরে নাম, দোতলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন। গিয়ে কি বলবো? ওহ, কি আর বলবেন? বলবেন আপনি একটি অপূর্ব সুন্দর মাল। বাকিটা ডাক্তারবাবু দেখে নেবেন। ও ও ও বাবা, ও বাবা, এ দোতলা তো 5 তলা সমান। হ্যাঁ, ওরে বাবা, ও কি করে যে উঠি। ও বাবা, এ তো বিশাল লাইন। এতক্ষণ দাঁড়িয়ে থাকা, একটু একটু বুঝতে পারলে। হ্যাঁ ভাই, ডাক্তারবাবু এসেছেন? বলতে পারবো না। তা পারবে কেন? কিছু বললেন? না না, বলছি আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ডাক্তার দেখাবো বলে? না না, সে তো বটেই, সে তো বটেই। বলছি কিন্তু যখন নাম ডাকবে সে তো নম্বর ধরে ধরে। হ্যাঁ, তাহলে এই লাইনে দাঁড়িয়ে পায়ের কোমরের কষ্ট করে কি লাভ? চলুন না একটু কোথাও বসি। না না মশাই, আমি লাইন ছেড়ে কোথাও যাবো না। শেষে বিটের মধ্যে কখন নাম ডেকে দেবে শুনতে পাবো না। আপনি যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাহলে তাহলে আমি ওইখানটায় বসি। হ্যাঁ, আর আপনাকে নজরে রাখি। ইয়ে, আপনার পরেই তো আমি, আর আপনার তো 45। না, আমার 62। ও, তাহলে আপনি আমার অনেক পরে। কেন, আপনার কত? আমার 46। বয়স কমিয়ে বলার না একটা লিমিট আছে মশাই। আয়নার সামনে তো কতদিন দাঁড়াননি? হ্যাঁ, আর 46 বলে চালানো যাবে? ও হে ভগবান, দেখো দেখি উল্টো বুঝছি। আরে আমি নিচে নাম লেখালাম, বললো আমার সিরিয়াল নাম্বার 46, আপনি আমার আগে, তাহলে 45 হওয়ার কথা। হে, তাই বলছি আপনাকে চোখে চোখে রাখবো। কি বললেন? হ্যাঁ, আমায় চোখে চোখে রাখবেন? কেন, আমি কি করেছি? হ্যাঁ, কি করেছি আমি? হ্যাঁ, আমি কি চোর যে আপনি আমায় চোখে চোখে রাখবেন? হ্যাঁ, আপনার কি কি অধিকার আছে মশাই? হ্যাঁ, কে 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 আপনি? কে কে মশাই? কে আপনি? কি হচ্ছে নাকি? হ্যাঁ, তখন থেকে কথা বলেই যাচ্ছেন, ডাক্তার দেখাতে এসে একটু চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, যা বলেছেন এটা সব উৎপটাকের দল সব। আরে ভাই, বলছি ওনার সিরিয়াল 45, বুঝেছেন? হ্যাঁ, আর আমার 46। তাই বললাম আমি ওনাকে নজরে নজরে রাখবো, যেহেতু ওনার পরেই আমার। তা কোথা থেকে বয়স, আয়না, চিরুনি, সোনো, পাউডার, বলুন দিকে কি 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 সমস্যায় পড়েছি। অনেক কিছু করে দৌড়ঝাঁপ করে অপূর্ববাবু ফাইনালি ডাক্তারের চেম্বারে পৌঁছলেন। ডাক্তারবাবু আসবো নাকি? হ্যাঁ, আসুন। হ্যাঁ, বলুন কি সমস্যা? কিছুই না। মানে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমার কাছে এসে বলছেন কিছুই না?
না না ডাক্তারবাবু, আমি বুঝিয়ে বলছি আপনাকে। হ্যাঁ বলুন। ইয়ে আমার এখন 64, মানে বয়স। তা এই বয়সে ওই বার্ধক্যজনিত যেসব সমস্যা হতে পারে সেই নিয়েই একটু পরামর্শ আর কি। ওহো আচ্ছা আচ্ছা, তার মানে আপনি রুটিন চেক আপ চাইছেন তাই তো? সেরকমই আর কি। আচ্ছা বলুন, আপনার খিদে, ঘুম, অন্যান্য সব। ও আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? আগে অপূর্ব, মানে অপূর্ব সুন্দর মাল। জাগে, যা বলছিলাম, খিদে, ঘুম, প্রস্রাব, পায়খানা সব সবকিছু মানে নর্মাল হচ্ছে তো? হ্যাঁ, সবই ঠিকই আছে। ওই খিদেটা বরাবরই একটু বেশি। প্রথমে ছিলাম বেকার, আর এখন অবসরপ্রাপ্ত বেকার, তাই ওই পেট ভরে খাওয়া দাওয়া কখনো হয়ে ওঠেনি তো, তাই খিদেটা বরাবরই একটু মানে একটু বেশি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার এই নামটা কে রেখেছিলেন? কেন? নামটা 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 খারাপ? না না, খারাপ কেন হবে, বরং খুবই আকর্ষণীয়। তাহলে তাহলে বলি শুনুন। আমার ঠাকুরদাদার নাম ছিল ওই শ্যামসুন্দর, বাপের নাম সদা সুন্দর। আর আমার নাম তো দেখলেন, এই প্রত্যেক নামের সঙ্গে ওই সুন্দর যোগ থাকবেই। কিন্তু আমার নামের ক্ষেত্রে হলো কি, একটা সম্পূর্ণ বাক্য খুঁজে পেলাম। আমার 2 ছেলে, বড় ছেলে বড় সুন্দর, ছোট ছেলে কি সুন্দর, এই রকমভাবে চলে যাচ্ছে আর কি। আচ্ছা আমি বেসিক কিছু চেক আপ আর কিছু ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করিয়ে একবার আনুন, ঠিক আছে? আচ্ছা আপনার এই কাশিটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, কাশিটা তো মাঝে মাঝে হতেই থাকে, তবে ইদানিং যেন একটু বেশি বেশি মনে হচ্ছে, বুঝেছেন ডাক্তারবাবু? কাশিটা কিরকম সময় করে বাড়ে বুঝতে পারেন কিছু? বা কাশার সময় কফ ওঠে বা শ্বাসকষ্ট মতো কিছু হয় কি? হ্যাঁ, মানে সকালের দিকে একটু কফ উঠছে বই কি, কফ উঠছে, আর ওই একটু শ্বাসকষ্ট তো আছেই, কিন্তু ইদানিং সেটা একটু বেশি বেশি মনে হচ্ছে। আসলে কি জানেন ডাক্তারবাবু, বয়স তো হচ্ছে, তো একটু সব কিছুই বেশি বেশি হচ্ছে দেখছি। বেশ, একটা কাজ করবেন, একটা চেস্টের এক্স রে আর একটা সিটি স্ক্যান করিয়ে আনবেন। ও বাবা, আবার সিটি? এগুলো করিয়ে আনুন, চিন্তার কিছু নেই, দেখছি কেমন। ও, তো খরচা অনেক বেরিয়ে গেল, আবার কি এত কিছু করতে হবে? ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসছি, এগুলো সব করে নিয়ে আপনার সঙ্গে আবার দেখা দেখা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ তাই করিয়ে আনুন, ঠিক আছে। ভালো কথা। ডাক্তার একেবারে বিশাল লম্বা সব শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা নিরীক্ষার ফতোয়া জারি করলেন, আর অপূর্ববাবু বেচারা সেসব বুঝে টুজে এই রোদে গরমে ঘামতে ঘামতে বেলা 3 দুপুর পেরিয়ে বাড়ি ফিরলেন। করে, ও বড় বেটা, কোথায় গেলি? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? হ্যাঁ, সকাল থেকে তো কোনো পাত্তা নেই, আর দেখো খাওয়ার সময় ঠিক এসে হাজির। বলি ওটা তো আর বাইরে মিলবে না। ডাক 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 ডাক, তোর মাকে একবার ডাক দিকেই, ডাক ডাক ডাক। ও মা, দেখো তো কি বলছে। কি হলো? কোথায় ছিলে তুমি সারা সকাল? ইয়ে, শোনো না, আমি একবার ওই ডাক্তারের কাছে ঘুরে এলাম। ডাক্তারের কাছে?
কেন কি হলো আবার? না, হয়নি কিছুই, শুধু মানে জানতে গিয়েছিলাম, মানে বয়সটা তো হচ্ছে, কোনো কিছু চুপি চুপি বাসা বাঁধছে কি না, তাহলে তোমরা তো আবার বিব্রত হবে। রিটায়ার্ড জীবন, ওই পেনশনের ওপরেই তো ভরসা। হ্যাঁ, বিব্রত তো সেদিন থেকেই, যেদিন চাকরি শেষ করে বাড়িতে এসে গেড়ে বসেছো। তা কিছু হয়নি তো এতগুলো টাকা খরচ করে খোঁজ খবরের কি দরকার ছিল? পেনশনের ওই কটা টাকায় আমাকেই তো চালাতে হয়, আর ছেলে দুটোও সারাদিন টোটো করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। শোনো না, আরে বাবা এখানে কি শেষ? হ্যাঁ, অনেকগুলো আবার পরীক্ষা দিয়েছে, ওই সিটি মিটি ভিটি কী সব করতে বললো, তারপরে আবার ছবি করতে বলেছে বুকের। শুধু বুকে? আমাদের তো বিয়ের অনেক গোটা গোটা ছবি আছে, ওখান থেকে শুধু বুকটুকু কেটে দিয়ে দাও না বাবা। হায় ভগবান, এ কোন ভূতকে আমার ঘাড়ে চাপিয়েছিলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, আরে এ ছবি সে ছবি নয়, এক্স রে বোঝো? হ্যাঁ, এক্স রে, বুকের এক্স রে করতে বলেছে, ছবি করতে হবে সেইটাই। ও, তো সেটা বলো না, ছবি ছবি করে মরছো কি করতে? আর সেসব তো অনেক খরচা, এখন ওসব না করলেও চলবে। চাকরি শেষ করে সারাদিন ফুল বাবুটি সেজে ঘুরে বেড়াচ্ছ, তোমার কি কিছু হয়? যাই, ছেলে দুটোকে খেতে দিয়ে গে, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই যাও বরণ, যাও। মালদা, ও মালদা, বাড়িতে আছেন নাকি? এ কে 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 কে? আরে কি হলো, কি কি? এই যে আমরা এই একটু দরকারে এলাম আর কি। আগে বৌদি একটু চা করতে বলুন তো। এই তোরা ভেতরে 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 চল 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 চল। বলছি মালদা, বলছি, আমাকে ওই মালদা মালদা না বলে ওই অপূর্বদা বললে খারাপ হতো? হ্যাঁ, ওই মালদা মালদা বলে ওই বাসের কন্ডাক্টরের মতন না চাচালেই নয়। হ্যাঁ, আরে কাকা। দেখো, আবার কাকা কেন? দাদাটাই তো বেশ চলছিল। আসলে সবাইকে টাইটেল ধরে ধরে ডাকে তো, এই যেমন দত্তদা, মোদকদা, পালদা, তাই আপনি মালদা। হ্যাঁ, তাহলে মাল বলেই দেখো, কখনো দাদা, কখনো কাকা, কখনো দাদু, কখনো যাকে যাক, যা বলছিলাম আর কি। এই তো চা হয়ে গেছে, না না। ও ও বৌদি, চা নিয়ে রেডি। হ্যাঁ বেশ বেশ, দিন 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 দিন। হ্যাঁ, বলছি মালদা, বিকেলবেলা আপনাদের একটু নরকে যেতে হবে। আমরা ওই বুড়ো ভামদের, সরি সরি, ওই মানে আপনাদের মতো বয়স্কদের নিয়ে একটা মিটিং করবো। ওখানে গেলে সব বুঝতে পারবেন, ওখানে গেলে বুঝতে পারবেন। নরকে যাব, সেখানে মিটিং মানে? আরে আমাদের এলাকায় অনেকগুলো ঠেক মানে ওই রক আছে তো, তাই ওই 9 নম্বর রকের মিটিংটা হবে। কাউকে জিজ্ঞাসা করবেন 9 রকের রাস্তাটা কোন দিকে, দেখিয়ে দেবে। আর আমার ছেলেমেয়েরাও সব থাকবে, আমার সব দেখিয়ে দেবে, কোনো চাপ নেই। আসলে কি হয়েছে জান তো, ওই ধরুন আপনাদের সব ছেলেমেয়েরা কেউ বিদেশে থাকে, কেউ ব্যাঙ্গালোরে থাকে, কারোর বিয়ে হয়ে গেছে, কেউ চাকরি করছে, এসব রাত্রিবেলা সব আপনাদের বুকে ব্যথা, হাঁটুতে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, সব ব্যথা আমাদের বুকে নিতে হয় তো, বুঝতেই পারছি। এইসব নিয়ে একটা ছোটোখাটো মিটিং হবে আর কি। ঠিক আছে, তাহলে চলে যাবেন নরকে। হ্যাঁ ঠিক আছে, বেশ, এখন তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসলাম বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসো এসো। চ চ, অনেক চা খেয়ে চ চ চ, আজ বলদা আছে। চলো, বিকেলে আবার কোন নরকে যেতে হবে দেখি। তা তোমার ছেলেরা ওই কোন নরকের সঙ্গে যুক্ত কিছু জানো? নরক নরক করছে কি করতে, শুনলে না? 9 নম্বর রকে যেতে বললাম। আর বাড়িটাই তো একটা নরক হয়ে উঠেছে, বাইরে কোন নরকে যাব? যাও, ছবি তুলে কোথায় বাঁধিয়ে রাখবো বলছিলে,
সেই ব্যবস্থাটাই করোগে যাও। ও তা সত্যি সত্যি আমি ছবি হয়ে গেলে ভালো হবে তো? হ্যাঁ, পেনশনটাও তো হাফ হয়ে যাবে, তখন এই নরকটা সামাল দিতে পারবে তো? এই থামো তো, আমি চললাম। তোমার সঙ্গে বাজে বক বক করার সময় আমার নেই। এর কিছুদিন পর অপূর্ববাবু তার সেই প্রয়োজনীয় কিছু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরীক্ষা, মানে ডাক্তার যা যা বলেছিলেন আর কি, কিছু ব্লাড টেস্ট এবং তার পাশাপাশি চেস্টের এক্স রে এবং সিটি স্ক্যান, এগুলো করিয়ে ডাক্তারের চেম্বারে আবার গেলেন। রাতুবু আসবো? ও হ্যাঁ, আসুন। করিয়েছেন সব রিপোর্টস? এই নিন, এই সব আপনি কী সব পরীক্ষা টরীক্ষা করাতে বলেছিলেন, এই দলিল দস্তাবেজ জানিন সব নিয়ে এসেছি, এর মধ্যে সব কিছু আছে, আপনি দেখে বলুন। বাঁচবো না মরবো, মাঝে থেকে হাজার হাজার টাকা খরচা হয়ে গেল, আমার কি হবে কে জানে। দেখি দেখি একবার। দেখুন অপূর্ববাবু, আমি মোটামুটি যেটা ভেবেছিলাম সেই রকমই, মানে সেই রকমই একটা সম্ভাবনা আমি আপনার রিপোর্টে দেখতে পাচ্ছি। আপনার লাংসে একটা প্যাচ দেখা যাচ্ছে। প্যাচ? সেটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখনই সিরিয়াস কিছু বলছি না, তবে ব্যাপারটা একটু দেখে নিতে হবে যে ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে কিনা। চিকিৎসার তো একটু প্রয়োজন আছে অপূর্ববাবু। আবার চিকিৎসা? হ্যাঁ, তা সেটা কীরকম খরচা হবে? হ্যাঁ, একেই তো এতগুলো টাকা ঢেলে এলাম, আবার কিসের চিকিৎসা করাবেন? হ্যাঁ, মানে এই রোগের চিকিৎসা তো অনেকটাই খরচা, আর এক্ষেত্রেও অনেকটা খরচা হয়তো হবে, তবে দেখা যাক, আমরা চিকিৎসা এগোই, সে পরে ব্যবস্থা হয়ে যাবে। এটা নিয়ে এখনই এত দুশ্চিন্তা করবেন না। অপূর্ববাবুর শরীরে তার নিজের অজান্তেই এক দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে। চিকিৎসার অনেক খরচা, প্রায় 15-20 লক্ষ টাকা, যেটা এই মুহূর্তে তার পক্ষে ব্যয় করা খুব কঠিন একটি বিষয়, কারণ তার সংসার চলে তার ওই পেনশনের টাকায় কোনো প্রকারে কষ্ট করে। রাস্তায় আস্তে আস্তে অনেক কথা মনে পড়ে গেল অপূর্ববাবুর। একদিকে রয়েছে ডাক্তারের সাবধান বাণী, চিকিৎসা শুরু করে দেওয়া দরকার আপনি যদি সুস্থ থাকতে চান। আবার তার পাশাপাশি মনে পড়ে যাচ্ছে তার পরিবারের সদস্যদের বিভিন্ন রকমের কটূক্তি, গঞ্জনা, কিছুটা অভিমান, কিছুটা যন্ত্রণা। ওই সদা হাস্যময় মজা, ইয়ার্কি, ঠাট্টা করা অপূর্ববাবুর মুখে যেন আজকে কালি ঢেলে দিয়েছে। কপালে ভাঁজ পড়েছে, চোখের কোণে জল। বারবার মনে হচ্ছে যে শুধুমাত্র তার চিকিৎসার কারণে 15-20 লক্ষ টাকা খরচা করার থেকে ওই টাকাটা যদি যে কটা দিন অন্তত হাতে রয়েছে, সেই দিনগুলো ওই টাকাটা যদি কোনোভাবে সঞ্চয়ের খাতায় রেখে দেওয়া যায়, তাহলে হয়তো তার অবর্তমানে অন্তত তার স্ত্রীর খুব একটা অসুবিধা হবে না। জীবনের কোথাও কোথাও দাঁড়িয়ে মনে হয় বেঁচে থাকার থেকে, ভালো থাকার থেকেও মায়া বড় বেশি। আর এই মায়া বারবার এসে হাত পা ধরে টানাটানি করে বলে অনেক উচিতের ঊর্ধ্বে উঠে আমাদের বাঁচতে হয়, আমাদের চলতে হয়। চিকিৎসা করালেন না অপূর্ববাবু, বাড়িতে একটি বারের জন্য জানালেন না তিনি কঠিন অসুখে আক্রান্ত হয়েছেন, হাতে আর বেশি দিন নেই। কিন্তু শরীর
সে তো এসব বোঝে না, সে তার নিয়মে চলে। সে ভালো থাকলে খুব ভালো, আর একটু বিগড়ব মনে করলে ভালো মতো বুঝিয়ে দেয়। কাজেই অপূর্ববাবুর শরীর একটু একটু করে ভাঙতে শুরু করলো। তোমার কাশিটা কি আবার খুব বাড়ছে নাকি বলো তো? না না, মানে ওই রোজ যেরকম হয় সেরকমই চলছে। আজকে বোধহয় একটু বেশি বেশি মনে হচ্ছে। তা একবার ওই ডাক্তারের কাছেই যাও না, যে ছবি করতে বলেছিল। কেন কেন? হ্যাঁ, যখন বুকে ছবি করতে বলেছিল তখন তো খুব উপহাস করেছিলে, মজা করেছিলে। হ্যাঁ, তখন আবার ডাক্তারখানে যাওয়ার কথা কেন বলছো? হ্যাঁ, তোমার ছোট পুত্রটি কোথায়? হ্যাঁ, ইদানিং এত রাত করে কেন সে? হ্যাঁ, ও তো একটু বেরুলো। ওই রাতুল কি কাজের খবর এনেছে, ওই সব নিয়েই আলোচনা করবে বলে বেরুলো। চলো, যা পারো করো তোমরা। আমি আর কি বলবো বলো? যাও, যা পারো করো গে। চলো, তোমার মশারিটা খাটিয়ে দিই, শুয়ে পড়ো। একদিন গভীর রাত, ঘুমিয়ে পড়েছেন অপূর্ববাবু। ঘুমের ঘোরে একটা আওয়াজ তার কানে এসে পৌঁছল। স্বপ্ন দেখছেন নাকি তন্দ্রা, নাকি কিছুটা জেগেও আছেন বুঝতে পারলেন না। একটা সংকেত, কিসের কিসের সংকেত বলুন তো? এত রাতে আবার কে? হ্যালো, কে? হ্যাঁ, বলছি। তুমি মানে আপনি কে বলছেন? সংকেত? কে সংকেত? সংকেত? ও, সংকেত সংকেত। হ্যাঁ, এবার ব্যাগপত্র গুছিয়ে নেবার সময় হয়েছে। আমি বলি কি, একটু সবুর করো হে। মানে আমি যাদের অতিথি তারা যে এখনো প্রস্তুত নয়। এধারে ওধারে কিছু বিবর্ণ স্মৃতি, কিছু তার কলঙ্কিত, কিছু কেন হয়তো অনেকটাই কি সবটাই। তবু এরা আমাকে আগলে রাখতে চায়। সেটা সেটা ভালোবাসায় না স্বার্থে আমি জানি না। তবে তুমি তো সোনার পাত্র নও, চাকরি করো, পেয়াদার চাকরি, তোমার আর কি দোষ? তবু তোমার উপরওয়ালাকে বলে দেখো না, যদি আর আর কটা দিন সময় দেওয়া যায়। না হলে চলো, সব কাজ তো আর এক জীবনে শেষ করা যায় না। অনেক কাজই অসম্পূর্ণ থেকে যায়। তবে সংকেতবাবু, একটা কথা বলি, তোমারও তো বউ ছেলে আছে নাকি? তো হঠাৎ শোকজ নোটিশ তোমাকেও ধরাতে পারে। আসল কি জানো, মানুষের আসক্তি বস্তুটা বড় বেয়ারা, বড় খারাপ, যেতে আর চায় না। আমার হয়েছে সেই দশা। যাই হোক, ও হ্যাঁ, একটা কথা, মানে আমায় যেখানে যেতে হবে সেই জায়গাটা কেমন বলো তো? নাকি বলা বারণ? বলো না। আসলে অনেক রকম গাল গল্প শুনি তো, তাই ওসব বুঝলো কি বলো?
হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানকার কথা কারো মনে থাকে? আসলে মনে পড়ুক এটা চাইছি না, কারণ খুব কষ্ট হবে, খুব। আচ্ছা, তোমার এই ওয়ার্নিংটা কত নম্বর ধরবো? হ্যাঁ, শেষ? আগে দিয়েছিলে? বলো কি হে? আসলে মত্ত ছিলাম তো, খেয়াল করিনি। যাকে যাকে তোমার ওপরওয়ালাকে বলো গিয়ে আমি আসছি। কি তুমি সঙ্গে করে নিয়ে যাবে? কি বিশ্বাস হচ্ছে না? নয়, তুমি তুমি একটি আস্ত আহম্মক। আরে তোমাকে ফাঁকি দেওয়া কারো কি সাধ্য আছে? নেই। তবে চলো, এবার যাওয়ার আগে একবার বউটা, না না, বড় মায়া। নাতিটা ছেলে বৌমার ঘরে ঘুমোচ্ছে, একবার যদি পড়ে থাক বেটা, পড়ে থাক। চলো হে, যাওয়া যাক। সংকেত গল্পটি এখানেই শেষ হলো। রচনা শ্যামল রায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন কথক দেবাদ্রিতা রায়। ভিন্ন ভিন্ন চরিত্রে সৌরভ রায়, অমিত সরকার, অভিজিৎ দাস, শুভদীপ ঘোষ, তথাগত দাস, কৃষ্ণা রায় এবং অয়ন সাহা। কেন্দ্রীয় চরিত্রে শ্যামল রায়। প্রচ্ছদ নির্মাণ রূপঙ্কর চক্রবর্তী। ধ্বনি সম্পাদনা ও আবহ কৌশল রিম্পা ঘোষ ও অয়ন সাহা। পরিচালনা ও প্রযোজনা দেবাদ্রিতা রায়। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন।